আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একজন মা যে তার মেয়েকে প্রায় 6 সপ্তাহ যাবৎ খুঁজে যাচ্ছে, এমনকি তার বন্ধু পুলিশ সবাই তাকে খুঁজে চলছে, কিন্তু সেই মেয়েটির কোনো সন্ধান কেউ দিতে পারেনি। ঠিক এমন সময় তার মা একটি ভুল কাজ করে বসে, যার ফলে একে একে মরতে হলো সেই মেয়ের সকল বন্ধুদের। কি ছিল তার মায়ের ভুল, আর কেনই বা আত্মারা তার মেয়ের বন্ধুদের মেরে ফেললো? সেই রহস্যের জট খুলবে গল্পের সাথে সাথে। তো দেখতে থাকুন আজকের এক ভয়ানক হরর গল্প। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা কারা ও ডিন্ডা নামের দুটো মেয়েকে দেখি, যারা খুবই ভালো বন্ধু ছিল। তাদের আজকে ক্লাবে যাওয়ার প্ল্যান ছিল। কারা তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল। সে তার বয়ফ্রেন্ডকে বহুবার কল করেছে, কিন্তু সে তার ফোন ধরছে না। কারার মা কোন একটি রিলেটিভের বাড়িতে গেছে, তাই তার প্ল্যান করে লেট নাইট পার্টি করবে। এই জন্য তারা ডিন্ডাকে ভালো করে সাজিয়ে দেয়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে দেখে তাদের কিছু বন্ধু তাদের কাছে এসেছে। আসলে ক্লাব পার্টি করতে অনেক টাকা খরচ হয়ে যাবে, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না। তার জন্য তারা সবাই এখানে চলে এসেছে। তারা সব বন্ধুরা মিলে ঠিক করে তারা এখানে পার্টি করবে। বন্ধুদের মধ্যে ছিল গেরি, রোসা আর মার্কো। এরা আবার উষ্ণ নামের একটি ছেলেকে নিয়ে এসেছে। উষ্ণ কারা ও ডিন্ডার ফ্রেন্ড নয়। তো যাই হোক, আমরা জানতে পারি গেরি আর রোসা একটা কাপল ছিল। তারা সবাই মিলে অনেক ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর কারার বয়ফ্রেন্ড পুত্রা কারাকে ফোন করে, কিন্তু কারা রাগের মাথায় তার ফোনটা রিসিভ করে না। এরপর নেশার মধ্যে অনেকক্ষণ পার হয়ে যায়। সকালবেলায় ডিন্ডার চোখ করে দেখতে পাই আশেপাশে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন তার নেশা কেটে গিয়েছিল। এরপর সে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। তখনই সেখানে উষ্ণ চলে আসে। সে ডিন্ডার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু ডিন্ডা তাকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে কারাকে ফোন করার চেষ্টা করে। কিন্তু কারাকে ফোনে না পেয়ে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন কারার মা ঘরে ঢুকে, তখন সে দেখে ঘরের দরজাটি খোলা ছিল এবং তার ঘরের সব জিনিসপত্র উলট পালট করা ছিল, আর সেখানে মদের বোতলও রাখা ছিল। সে কারাকে ডাকতে থাকে, কিন্তু সেই ঘরে তার মেয়েকে সে খুঁজে পায় না। তিনি অবাক হয়ে যায়, কারণ বাড়িতে এর আগে কোনোদিনও এমন ঘটনা ঘটেনি। সে ভাবতে থাকে সে না থাকাকালীন এখানে কিছুতে একটা ঘটনা ঘটেছে। সে যখন বাথরুমে যায়, তখন সে দেখে তখনও শাওয়ারটি অন করা এবং বাথটবে রক্ত লেগে আছে। এই জন্য সে চিন্তিত হয়ে ডিন্ডাকে কল করে আর তাকে কারার ব্যাপারে জিজ্ঞাসা করে। ডিন্ডা এই কথাটা শুনে একটু অবাক হয়, কারণ সেদিন রাতে তার বন্ধুকে বাড়িতে না দেখতে পেয়ে সে ভেবেছিল সে হয়তো কোথাও গেছে এবং ঠিক চলে আসবে, কিন্তু সেও তো এখনো ফেরেনি। ডিন্ডা কারার মাকে বলার মতো তার কাছে কোনো উত্তর ছিল না। এভাবে কেটে গেল 1 মাস। কারাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর আমরা দেখতে পাই ডিন্ডা তার বন্ধু কারার মিসিং পোস্ট সারা শহরে লাগাচ্ছিল। তখন ডিন্ডা সেই পোস্টগুলো লাগাচ্ছিল, তখন ওই তার কাছে পুত্রা আসে, যে ডিন্ডাকে বলে কে জানে কারা হয়তো পালিয়ে গেছে, কারণ কারার মা খুবই স্ট্রিক্ট একজন মানুষ। কিন্তু ডিন্ডার সন্দেহ হয় পুত্রার উপর। সে একটু পজিটিভ হওয়ার কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগে যেত। ডিন্ডা এই কথাটা বিশ্বাস করতে পারে না যে কারা পালিয়ে গেছে। পুত্রা ডিন্ডাকে বলে যে সে কারাকে খুবই ভালোবাসত, কিন্তু সে তাকে বাঁচাতে পারলো না। আর সে ডিন্ডার থেকে জানতে চায় সেদিন রাতে কি হয়েছিল, কিন্তু ডিন্ডা রেগে বলে যে সে পুলিশকে সব বলে দিয়েছে। এই কথাটি বলে সে সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে আমরা একজন চাইনিজ সামন্তাকে দেখতে পাই। সামন্তা কথার অর্থ হলো যাদেরকে আমরা পুরোহিত বা তান্ত্রিক বলে থাকি, যার কাছে কারার মা এসেছিল। কিন্তু চাইনিজ সেই কবিরাজ কারার মাকে কাল আসতে বলে। তখন ওই কারার মা কাঁদতে কাঁদতে কারার ফটো দেখায় আর বলে সে এখনো তার মেয়েকে খুঁজছে এবং তাকে সে খুঁজে পাচ্ছিল না। আসলে তার মা এটা জানতে এসেছিল যে তার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে। এরপর আমরা দেখি সে চাইনিজ কবিরাজ তার কথায় রাজি হয়ে যায়, আর সে কারার ফটোটি নিয়ে একটি রিচুয়াল পারফর্ম করে। সেখানে তারা জানতে পারে কারা আর এই দুনিয়াতে নেই। একজন মা যে কিনা 1 মাস ধরে তার মেয়েকে খুঁজছে, তার সমস্ত আশা এক নিমিষে শেষ হয়ে গেল। এরপর আমরা ডিন্ডাকে দেখতে পাই যে তার ছোট ভাই আরির সাথে থাকতো, কারণ তার বাবা মা অনেক আগে মারা গিয়েছিল। এই জন্য সে এখন তার ভাইয়ের দেখাশোনা করে। রুমে আসলে তার ভাই একটা কেক নিয়ে এসে তাকে সারপ্রাইজ দেয়, কারণ আজ ডিন্ডার জন্মদিন। যখন তারা শুতে যায়, তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো, যেমন করে মা বাবা চলে গিয়েছে। তার উত্তরে ডিন্ডা বলে আমি কোথাও যাব না, আর মা বাবা তোমাকে ছেড়ে কোথাও যায়নি, তারা সব সময় তোমাকে দেখছে। এরপর তারা দুজন শুয়ে পড়ে। পরের দিন ডিন্ডার কাছে মীরার কল আসে এবং মীরা বলে সে তার সাথে দেখা করতে চায়। ডিন্ডা যখন কারার মায়ের কাছে আসে, তখন সে দেখে বাড়ির দরজা আগে থেকে খোলা। ভিতরে প্রবেশ করলে একটি বাজে গন্ধ তার নাকে আসে। ঘরের অবস্থা খুব একটা ভালো না।
না। ঘরের চারদিকে নোংরা পড়ে আছে। মীরাকে দেখে মনে হচ্ছিল সে যে যেন অনেকদিন গোসল করেনি এবং খাওয়া দাওয়াও করেনি। ডিন্ডা দেখতে পাই মীরা কারার ছবির সামনে ধূপ জ্বালাচ্ছে। ডিন্ডা বুঝতে পারে না মীরা কেন কারার ছবিতে ধূপ দিচ্ছে। ডিন্ডা মীরাকে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানলেন কারা আর বেঁচে নেই? আপনি কি করে জানলেন কারা বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আমরা এখনো পুলিশের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইনি। আশা করছি কারা এখনো বেঁচে আছে আর সে নিশ্চয়ই ফিরে আসবে। কথাটা শুনে মীরা তাকে কিছু বলে না, শুধু তার দিকে হা করে তাকিয়ে থাক। মীরা আবারও তাকে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে আসলে হয়েছিল কি আর কারা কোথায়? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তোমার তো জানার কথা সে কোথায়? তখন ডিন্ডা বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। মীরা এটা জানতো যে তার মেয়ে মারা গিয়েছে, কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা সে জানতো না। এরপর কারার মা পাগলের মতো ডিন্ডার পিছনে পড়ে যায়। সে রেগে গিয়ে তার রুমে চলে যায়। যখন ডিন্ডা তার কাছে যায় তখন সে দেখতে পায় কারার মা উর্দু উলঙ্গ হয়ে পাগল হয়ে গেছে আর সে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলছিল। তখন ওই মীরা ডিন্ডার দিকে তাকিয়ে বলে, তোরা সবাই নরকে যাবি। এটা শুনে ডিন্ডা ভয়ে সেখান থেকে চলে যায় আর তাদের ঘরের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এরপরের দিন সে যখন কাজে যাচ্ছিল তখন সেই চাইনিজ কবিরাজটি তাকে থামায় আর তাকে বলে যে তুমি কি জানো তোমার বন্ধুর সাথে কি হয়েছে? ডিন্ডা এই কথাটি শুনে চমকে যায়। সে ভাবে এই বুড়ি মহিলাটি কি বলছে এবং কোন বন্ধুর কথাই বা সে বলছে। সেই কবিরাজটি তাকে বলে যে তুমি কি সত্যি জানতে চাও আমি কোন বন্ধুর কথা বলছি? ডিন্ডা বলে না। এটার পরে সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে থাকা একটি আয়নায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। অন্যদিকে আমরা উইষ্ণুকে একটি অ্যাপার্টমেন্টে দেখতে পাই। যখন সে লিফটে করে উপরে যাচ্ছিল তখনই আমরা লিফটের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যে লাল ড্রেস পরেছিল। বিষ্ণু অতটা পাত্তা না দিয়ে লিফটে ঢুকে পড়ে। এরপর লিফটটি চলা শুরু করে আর 4th ফ্লোরে গিয়ে থেমে যায়, যেখানে আমরা সবাই সেই মহিলাটিকে দেখতে পাই। এরপর যখন লিফট 3 ফ্লোরে গিয়ে থামে তখন সেই মহিলাটি আরো কাছে চলে আসে আর ভয়েতে তাড়াতাড়ি বিষ্ণু লিফটের দরজা বন্ধ করে দেয় এবং আবারও লিফটটা 6 ফ্লোরে গিয়ে থামে, যেখানে সেই মহিলাটি চিল্লাতে চিল্লাতে তার দিকে আসতে থাকে। আসলে এটা কার আত্মা ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর বিষ্ণু আবারও লিফটের দরজা বন্ধ করে দেয়। তখন লিফট দ্রুত গতিতে উপরের দিকে যাচ্ছিল আর লিফট একেবারে 9th ফ্লোরে গিয়ে থামে, যেখানে আমরা লিফটের ভিতরে একটি ছায়া দেখতে পাই যার গাটা ভেঙে ঝুলে আছে আর তার গায়ে পচন ধরেছে। যখন বিষ্ণু পালানোর চেষ্টা করে তখন সেই ছায়াটি তাকে লিফটের ভিতরে টেনে নিয়ে যায়, ফলে বিষ্ণুর মাথাটা লিফটের দরজায় আটকে যায় আর লিফটটা উপরে যাওয়ার ফলে বিষ্ণুর মাথা দর থেকে আলাদা হয়ে যায় আর বিষ্ণু সেখানে মারা যায়। আর এই সবকিছুই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পরে আমরা ডিন্ডাকে দেখতে পাই যে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। সে তখন পাশের ঘরে তার ভাই কি করছে সেটা দেখতে যায় আর সে দেখতে পায় তার ভাই বাথরুমে গোসল করছে। সাধারণত তার ভাই এত তাড়াতাড়ি গোসল করে না, তাই তার ভাইকে এত তাড়াতাড়ি গোসল করার কারণ জিজ্ঞাসা করে। তার ভাই তাকে কিছুই বলে না। তখন ওই বাথরুমের দরজার বাইরে থেকে ডিন্ডার ভাই নক করে। তখন ডিন্ডা ভাবতে থাকে তার ভাই যদি বাইরে থাকে তাহলে গোসল কে করছে। সে দেখতে পায় একটা হাত অপর দিক থেকে বেরিয়ে আসছে। এই পচা দেহটা আর কারণ নয় বরং কারার ছিল। এটা দেখে ডিন্ডা এখান থেকে ছুটে বাইরে চলে যায়। সকালবেলা স্কুলে যাওয়ার সময় আরি ডিন্ডাকে জিজ্ঞাসা করে তখন কি হয়েছিল তোমার, বললে না তো? তখন আরি দেখতে পায় সে চাইনিজ কবিরাজটি তার দিকে একভাবে তাকিয়ে কিছু একটা দেখছে। তখন ডিন্ডা তার ভাইকে তাকে দেখতে বারণ করে। এগিয়ে গেলে দেখে আরি সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। এরপর ডিন্ডা তার বাইকে টেনে নিয়ে স্কুল বাসে উঠে পড়ে। আরি তখন ডিন্ডাকে একটা ছোট্ট কাগজ দিয়ে বলে এই মহিলাটা আমাকে এটা দিয়েছে এবং বলল যে এটা তোমাদের কাছে রাখ, এটা নাকি আমাদের রক্ষা করবে। ডিন্ডা তার এই কথা এতটা পাত্তা দেয় না আর তার বাইকে বলে সেই কাগজটা ফেলে দিতে, কিন্তু আরি সেই কাগজটা না ফেলে তার পকেটে ঢুকিয়ে নেয়। তখন ওই ডিন্ডার হোয়াটসঅ্যাপে বিষ্ণুর সেই সিসিটিভি ফুটেজটা আসে। ডিন্ডা সেই সিসিটিভি ফুটেজটা দেখে চমকে যায়। এদিকে ডিন্ডা অফিসে না গিয়ে সোজা পুত্রার কাছে যায় আর তাকে সেই ভিডিওটি দেখে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলে আর তাকে এটাও বলে যে আমার মনে হয় এগুলো সব কারার আত্মা করছে, কিন্তু পুত্রা এগুলো বিশ্বাস করে না। সে বলে একবার ভেবে দেখেছো এইসব কথা যদি কারার মা জানতে পারে তাহলে উনি কি ভাববে? কিন্তু ডিন্ডা তখন বলে এগুলো মানা সম্ভব নয়, কিন্তু তাও আমি তোমার সাহায্য চাই কারাকে খুঁজে বের করার জন্য। পুত্রা বলে যাকে পুলিশ এখনো খুঁজে বের করতে পারেনি তাকে আমরা দুজন কি করে খুঁজে বের করব? অনেক কথার পর অবশেষে পুত্রা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন তারা বিষ্ণুর ভিডিওটা মার্কোকেও দেখায়। এবার তার বন্ধুরা বুঝতে পেরে গিয়েছিল কারা তার প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছে। এরপরে ডিন্ডা জিজ্ঞাসা করে সেই রাতে কি হয়েছিল সেটা তোরা জানিস কিন্তু আমাকে বলছিস না। তারা সবাই একই কথা বলে যে তারা কারাকে দেখেনি। তখন ডিন্ডা চলে যাওয়ার পর তারা সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। এইসব কথা শুনে রোজা তার বয়ফ্রেন্ডকে তার সাথে তার ঘরে থাকতে বলে, কারণ তার ঘরে কেউ ছিল না। এরপর ডিন্ডাকে তার ঘরে আসতে দেখা যায়, যেখানে আমরা আবার সেই আত্মাটিকে দেখতে পাই, কিন্তু সে এই ব্যাপারটা এতটা পাত্তা না দিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফেরি আর রোসা গাড়ি
গাড়িতে করে যাচ্ছিল, তখনই তাদের গাড়ির সামনে কেউ একজন চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর বাইরে গিয়ে দেখে দূরে কেউ একজন পড়ে রয়েছে। গেরি তার দিকে গেলে হঠাৎ ওই পড়ে থাকা মৃত বডিটি উঠে দাঁড়ায়, আর এটা ছিল সেই লাল ড্রেস পরা মহিলাটা। সে গেরির দিকে ভয়ানক ভাবে এগিয়ে আসলে সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে রোসাকে নিয়ে পালায়। এরপর আমরা দেখতে পাই তার কাছে রোসার কল আসে, আর সে বলে গেরি তাকে সেই জায়গায় রেখে চলে এসেছে, কিন্তু গেরি তো রোসাকে গাড়িতে বসালো। এরপর গেরি ভয় পেয়ে যখন তার পাশের সিটটাই দেখে, তখন সে দেখতে পায় সেখানে রোসা নয়, বরং সে আত্মাটি বসেছিল। সে তাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আর তখন ওই অন্য পাশ থেকে আরেকটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেখানে তার মৃত্যু হয়। সিন শিফট হলে আমরা ডিন্ডা আর তার বাইকে দেখতে পাই। ডিন্ডা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার বাই জেগেছিল, কারণ বাইরে কিছু একটা আওয়াজ হচ্ছিল। সে যখন দেখতে যায় যে ব্যাপারটা কি হচ্ছে, এত শব্দ হচ্ছে কোথা থেকে, তখন সে দেখতে পায় অ্যাপার্টমেন্টের বারান্দায় কেউ যেন দাঁড়িয়ে আছে আর তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তখনই সে বয়ে ধরে তাদের ঘরের দরজা সামনে চলে আসে আর ডিন্ডাকে ডাকতে থাকে, কিন্তু দরজা খুলে না। এই জন্য সে অন্যদিকে দৌড়াতে থাকে। সে তার দিদিকে খুঁজে না পেয়ে আবারও সেই একই জায়গায় ফিরে আসে এবং দেখে তার দিদি সেখানেই রয়েছে। এরপর তারা ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু এখানে আমরা দেখতে পাই এটি ডিন্ডা ছিল না, বরং সে আত্মা ছিল যে আরির উপরে আক্রমণ করে দেয়। আর তখনই তার ভাইয়ের চিৎকার শুনে ডিন্ডা ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে তার ভাইয়ের চিৎকারের শব্দ শুনে সেখানে এসে তার ভাইকে দেখতে পায় কেউ একজন হাওয়াতে বাসিয়ে রেখেছিল। আর ডিন্ডা তার ভাইয়ের কাছে এলেই সে নিচে পড়ে যায়। তখনই কেউ একজন তাদের দরজা নক করে, কিন্তু তার ভাই দরজাটি খুলতে মানা করেছিল। কিন্তু ডিন্ডা ভয়ে ভয়ে দরজাটি খুলতেই দেখে সেখানে রোসা দাঁড়িয়ে আছে। রোজা তাকে বলে সব কথা। ডিন্ডা জিজ্ঞাসা করে ওদের গাড়ির সাথে যার অ্যাক্সিডেন্ট হয় সে কি কোনো রেড ড্রেস পরেছিল কিনা, কারণ লাস্টবার কারাকে তারা রেড ড্রেস পরে দেখেছিল, যেটা প্রমাণ করে এটাই কারার আত্মা। কিন্তু রোজা বুঝে পায় না তারা কি ভুল করছে আর কারা তার বয়ফ্রেন্ডকেই কেন বা মারলো। তারা তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। রোজা তখন খুবই ভয় পাচ্ছিল। এরপর ডিন্ডার টেবিলের উপর রাখা সেই কাগজটির উপর চোখ যায়, যেই কাগজটা সেই চাইনিজ কবিরাজ দিয়েছিল ডিন্ডার ভাইকে। এই জন্যই পরের দিন ডিন্ডা আর রোজা আর পুত্রা তারা সবাই সেই চাইনিজ কবিরাজের কাছে যায়, কিন্তু তাদের সাথে মার্কো আসে না। এই জন্য পুত্রা তাকে কল করে, কিন্তু তাকে তারা ফোনে পায় না। এই জন্য তারা সবাই চাইনিজ কবিরাজের কাছে চলে যায়। তো যাই হোক, ভিতরে এসে রিচুয়াল শুরু করলে কবিরাজ তাদেরকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করে, আর তখন তারা কারার ছবি দেখাতে সেই মহিলাটি তাকে একেবারে দেখেই চিনে ফেলে। এতে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। কবিরাজটি এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারে। এরপর সেই মহিলাটি একটি চাইনিজ ম্যানুস্ক্রিপ্ট বের করে জিজ্ঞাসা করে, তোমরা কেউ হংয়ের কথা শুনেছ? কথিত আছে প্রাচীন চাইনিজ প্রথার এক ব্ল্যাক ম্যাজিক অনুযায়ী যখন কোনো মহিলা রেড ড্রেস পরে কারোর জন্য আত্মহত্যা করে, তখন তার আত্মার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। আর যতক্ষণ না সে তার প্রতিশোধ নেয় এবং তার প্রতিশোধ পূরণ হয়, ততক্ষণ সে থামবে না। তাই যেমন করে হোক তোমাদের কারার বডি খুঁজে পুড়িয়ে দিয়ে ফেলতে হবে। কিন্তু তারা জানতো না কারার বডি কোথায় আছে। তখনও সেই চাইনিজ মহিলাটি বলে, আমি তোমাদেরকে তার বডি খোঁজার ব্যাপারে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। এরপর সেই মহিলাটি জিজ্ঞাসা করে তার সবচেয়ে কাছের মানুষ কে ছিল। তো আমরা জানি কারার সবচেয়ে কাছের মানুষ ছিল তার বেস্ট ফ্রেন্ড ডিন্ডা। এই জন্য সেই মহিলাটির সাথে রিচুয়াল করতে শুরু করে। এই রিচুয়ালটা করার কারণে ডিন্ডা একটা অন্ধকার জায়গায় গিয়ে পৌঁছায়। এটাকে আমরা আত্মার দুনিয়া বলতে পারি। আসলে ডিন্ডা একটা অলৌকিক এবং ভয়ঙ্কর জগতে চলে গিয়েছিল। সেখানে প্রবেশ করলে ডিন্ডা একটি ঝাপসা ভীষণ দেখতে পায়। প্রথমে দেখে কারাকে কেউ শারীরিক অত্যাচার করছে। এই সাথে কারার জলে ভাসতে থাকা বডি আর সেই রেড ড্রেস পরা আত্মাটিকে দেখতে। এই ভীষণ থেকে বেরিয়ে আসতে দেখে সেই কবিরাজটি পজেস্ট হয়ে গিয়েছে এবং তাদের উপর আক্রমণ করে সেই আত্মাটি রোজার উপর হামলা করে দেয় এবং তার পিঠে একের পর এক উরির কূপ বসাতে থাকে। বেশি কিছু হওয়ার আগে ডিন্ডা তাকে বাঁচিয়ে নেয়। এরপর ডিন্ডা যখন ভাবে সব ঠিকঠাক হয়ে গেছে, তখনই সেই মহিলাটি উপর থেকে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে। ডিন্ডা লক্ষ্য করে মহিলাটি কিছু বলতে চায়। ডিন্ডা একটু ভালো করে শুনলে বুঝতে পারে যে সে বলছে হোয়ার ইট অল। কথাটা শেষ করতে করতে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়লে পিছন থেকে পুত্রা এসে বাঁচানোর চেষ্টা করলে সেই মহিলাটি পুত্রাকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মারে, আর পুত্রা নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নিল সেই মহিলাটির উপর থেকে নিচে পড়ে যায়। আসলে সেই আত্মাটি চাইনিজ মহিলাটির ভিতরে চলে এসেছিল। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। পুলিশ তাদেরকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডিন্ডা পুত্রাকে বলে যে তাদেরকে কারার অ্যাপার্টমেন্টে যেতে হবে, কারণ সেই চাইনিজ মহিলাটিকে ডিন্ডাকে বলেছিল যে সেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল, সেখানেই সবকিছু শেষ হবে। এই জন্য তাদেরকে সেই জায়গাটিতে যেতে হবে। ডিন্ডা মনে করতো কারার বডি সেই অ্যাপার্টমেন্টে রয়েছে। এই ব্যাপারে পুত্রা রাজি ছিল না, কারণ যেখানে পুলিশ কিছু করতে পারেনি সেখানে তারা কি করবে। কিন্তু ডিন্ডা ছাড়ার পাত্র ছিল না, কারণ সে যদি মরেও যায় তাহলে তার ভাইকে কে দেখবে। ডিন্ডা এত তাড়াতাড়ি মরতে চায় না। তাই এত বলার পরে পুত্রা যেতে রাজি হলে তারা দুজন কারার ফ্ল্যাটে গিয়ে দেখে তার ঘরের দরজা আজও খোলা। ভিতরে গুটগুটে অন্ধকার আর পচা গন্ধ নাকে আসছে। ডিন্ডা টর্চ লাইট নিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে এবং সে একটা সময় সেই ঘরটির মধ্যে ঢুকে যায় যেখানে সেদিন কারার মা ছুরি নিয়ে পাগলের মতো করছিল।
কিন্তু ভিতরে ঢুকে যেটা দেখলো সেটা তারা কল্পনাই করতে পারেনি, কারণ সিলিং ফ্যানের সাথে ঝুলছে একটা পচা গলা দেহ, যেটা আর কেউই না বরং সেটা কারার মা ছিল এবং সে সেই লাল ড্রেসটাই পরেছিল। আর এখানে আছে একটা টুইস্ট, যে এখনো পর্যন্ত তাদের সবাইকে মেরেছিল সেটা কারা ছিল না বরং তার মা মীরা ছিল। এটা দেখে ডিন্ডা অনেক কাঁদতে থাকে। এরপর তারা সবাই মিলে কারার মায়ের অন্তিম সংস্কার করে। এখানে তারা বিশ্বাস করে যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর যখন ডিন্ডা আর পুত্রা বাড়িতে একসাথে যাচ্ছিল তখন ওই ডিন্ডা পুত্রাকে একটি হার দেয় যেটা কারার ছিল, আর এটার অর্ধেকটা ছিল পুত্রার কাছে, কিন্তু সেটা তখন পুত্রার গলায় ছিল না। ডিন্ডা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় কারার মৃত্যুর পরে সে ওইটা বাড়িতে রেখে দিয়েছে। তখন পুত্রা বলে সেই দিন রাতে যদি সে থাকতো তাহলে এই সব কিছুই হতো না, কিন্তু ডিন্ডা তখন তাকে বলে এতে তাদের কোনো দোষ নেই। এরপর পুত্রা তাকে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে কি হয়েছিল, আর তখন ওই ডিন্ডার সেই চাইনিজ মহিলাটির কথা মনে পড়ে যায় যেখানে সে ওই ভীষণে কারাকে সাহায্যের জন্য চিল্লাতে দেখেছিল। এরপর আবার পুত্রা তাকে জিজ্ঞাসা করে যে তারপর সে কি দেখলো। এরপর এখানে ডিন্ডা সব থেকে বড় সত্যির কথাটা বলে। ডিন্ডা বলে যে সে দেখেছিল মার্কো কারার সাথে জবরদস্তি করছিল, কিন্তু এরপর কি হয়েছে সেটা তার কাছে পরিষ্কার ছিল না। এই কথাগুলো শুনে পুত্রা খুবই ভেঙে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে কারার বডি কোথায়। এরপরে আমরা রাতে সিন দেখতে পাই যেখানে ডিন্ডা রোজাকে ফোন করে, আর তখন রোজা ফোনটা উঠাতে যায় তখন সে দেখতে পায় ডিন্ডা নয় বরং কারা ফোন করেছে। এটা দেখে সে ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলতেই কেউ একজন তাকে উপর থেকে চেপে ধরে বিছানা উল্টে দিকে ঘুরাতে শুরু করে দেয়। আর রোজা উপরে তাকাতেই দেখে সেই রেড ড্রেস পরা মহিলা অর্থাৎ মীরা সে বিছানা উল্টো করে ঘুরে রোজার কোমর ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ডিন্ডা তার বাইকে ডাকে কিন্তু সে তাকে খুঁজে পায় না। যখন সে তার বাইকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায় তখন নিজে থেকেই বাথরুমের দরজাটি বন্ধ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেই রেড ড্রেস পরা আত্মাটি ডিন্ডাকে বাথটবে ফেলে দেয়। তার সব থেকে বেশি ডিন্ডার উপরেই রাখছিল। সে অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে কিন্তু সে পারে না। এরই মধ্যে ভালো করে দেখলে আমরা বুঝতে পারি মীরা আরিকে প্রজেস্ট করেছে। ডিন্ডা কোনো রকমে তাকে ঠেলে সরিয়ে দিলে আরি তাকে ছুরি দিয়ে মারতে আসলে ডিন্ডা তাকে জড়িয়ে চেপে ধরে। এভাবেই কিছুক্ষণ থাকার পর হঠাৎ আরি শান্ত হয়। এরা ভেবেছিল মীরাকে অন্তিম সৎকার করার পর সবকিছু শান্ত হয়ে যাবে, কিন্তু আসলেও এটা কিভাবে হচ্ছে। ভয় পেয়ে সে পুত্রাকে ফোন করে আর বলে তাদের যেভাবে হোক কারার বডি খুঁজে বের করতেই হবে, এবং সে নিজেই কারার অ্যাপার্টমেন্টে চলে যায় আর সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। রান্নাঘরের কলটা অন করতেই দেখি কিছুটা জল পড়ার পর সে লক্ষ্য করে কলের ঠিক মুখে একগোছা চুল আটকে রয়েছে। এইবার ডিন্ডার সন্দেহ আরো বেড়ে যায়। উপরের দিকে তাকালে খেয়াল করে ঠিক মানুষের একটা দাগ। আর দেরি না করে সে সোজা সেই ফ্ল্যাটের একদম ছাদে পৌঁছায়, এবং যখন সে টাঙ্কির ঢাকনাটা খুলে তখন ওই তার নাকে একটি পচা গন্ধ আসে। যেটা ভেবেছিল সেটাই সত্যি হলো। আর টাঙ্কিতে এতদিন কারার মৃতদেহ থাকতে থাকতে সেই মৃতদেহ পচে ফলে ওঠে। কারার মৃতদেহের এমন অবস্থা দেখে ডিন্ডা চিৎকার করে কেঁদে ওঠে। ইতিমধ্যে পুত্রা সেখানে চলে আসলে তাকে দেখাতে যাবে তখন ওই ডিন্ডা পুত্রার নেকলেসটা খুঁজে পায়। আর তার একটু অবাক লাগে কারণ পুত্রা তাকে বলেছিল তার নেকলেসটা ঘরে রেখেছে, তাহলে এই নেকলেসটা কারার হাতে এলো কি করে। আর তখন ওই পুত্রা ডিন্ডার মাথায় আঘাত করে ট্যাঙ্কের ভিতরে ফেলে ট্যাঙ্কের ঢাকনা আটকে দেয়। ডিন্ডা এখন সবকিছু বুঝতে পারছে। আর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে সেদিন রাতে মার্কো কারা জবরদস্তি করার পরে যখন কারা বাথরুমে বসে কাঁদছিল তখন সেখানে পুত্রা আসে, যে তার এরকম অবস্থা দেখে চলে যাচ্ছিল, কিন্তু কারা তাকে ধরে ফেলে আর পুত্রা কারাকে ধাক্কা দিয়ে বাথটবে ফেলে দেয়, যার কারণে কারার মাথাটা বাথটবে ঢুকে যায় আর সে সেখানে মারা যায়। এবং যখন পুত্রা তাকে ঠেলে ধাক্কা দিচ্ছিল তখন পুত্রার গলার নেকলেসটা ছিঁড়ে কারার হাতে চলে এসেছিল। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। ডিন্ডা যখন টাঙ্কির দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছিল তখন সেখানে মার্কো আসে। সে ডিন্ডাকে বাঁচাতে চাইলে পুত্রা বলে মার্কো তার গার্লফ্রেন্ডের সাথে এরকম করেছে বলেই কারা এবং তার বন্ধুকে আজ মরতে হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা কিছুতেই মার্কো বুঝতে পারে না। নিজের দোষ স্বীকার না করে অন্যকে মেরে তাদের সাজা দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে। ইতিমধ্যে ডিন্ডা চিৎকার করে বলে পুত্রা খুনটাকে এমন ভাবে সাজিয়েছে যাতে সব দোষ তোমার উপরে আসবে। মার্কো ভেবে পায় না সে কি বলতে চাইছে। আর এখানেই আসে আরো একটা টুইস্ট। আসলে সেই রাতে যখন কারার মৃত্যু হয় তখন পুত্রা সমস্ত দোষ নিজের উপর থেকে সরানোর জন্য কারার বডি এনে মার্কোর পাশে শুয়ে রাখে। আর নেশাগ্রস্ত হওয়ার কারণে মার্কো এই সবকিছু জানতে পারে না। এর কিছুক্ষণ পরে পুত্রা নিজের খেলা শুরু করে। মার্কো ঘুম থেকে উঠতে দেখে কারা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর তখন ওই পুত্রা সেখানে প্রবেশ করলে পুরো দোষ গিয়ে পড়ে মার্কোর উপর। পুত্রা পুলিশে ডাকতে গেলে মার্কো তাকে বাধা দেয়। আর সেই সুযোগেই পুত্রা প্ল্যান অনুযায়ী সবকিছু নাটক করে অবশেষে এই খুন চাপা দেওয়ার জন্য কারার বডি ফ্ল্যাটের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। মার্কো বুঝতে পারে পুত্রা তাকে কিভাবে বোকা বানিয়েছে, তাই ওদের মধ্যে মারপিট লেগে যায়। পুত্রাকে আহত করে ডিন্ডাকে বাঁচাতে গেলে পুত্রা পিছন থেকে মার্কোকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় আর মার্কো সেখানেই মারা যায়। অবশেষে খুনের প্রমাণ মেটানোর জন্য মার্কোর বডি
পুত্রটি ট্যাঙ্কে লুকাতে গেলে ট্যাঙ্ক ফাটিয়ে বেরিয়ে আসে পজেস্ট ডিন্ডা। পুত্র পালানোর চেষ্টা করলে ডিন্ডা তার পা দরজায় আটকে ভেঙে ফেলে। এরপর পাশে পড়ে থাকা লোহার টুকরো পুত্রার বুকে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে যখন পুত্র নিজেকে সামলাতে ব্যস্ত, তখন ওই ডিন্ডার ভেতর থেকে কারার আত্মা বেরিয়ে আসে। আর এই সুযোগে পুত্রা লোহার টুকরো বের করে ডিন্ডার পেটে ঢুকিয়ে দেয়। ওর গলার লক্ষ্য করে দ্বিতীয়বার অ্যাটাক করতেই যাবে, তখন ওই পিছন থেকে একটা হাত পুত্রাকে জড়িয়ে ধরে। তখন পুত্রা বুঝতে পারে এটা আর অন্য কেউ নয়, বরং এটা তার গার্লফ্রেন্ড কারা। এরপর কারা পুত্রাকে জড়িয়ে ধরে ছাদের উপর থেকে জাপ মারে, আর পুত্রা সেখানে মারা যায়। এবং এই ঘটনার পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। অল্প বয়সে মেয়েটার মৃত্যু তো হলোই, সাথে তার নিষ্পাপ মাও তার জন্য মরল। মায়ের মমতা আর মেয়ের মৃত্যুর প্রতিশোধ সবাইকে মেরে ফেলেছিল। শেষে কারা অন্তিম সংস্কার করে দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই সেই চাইনিজ কবিরাজটিও বেঁচেছিল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরপর আরো এরকম মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভিতে। আল্লাহ হাফেজ।